শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মিডল মিল্ক সোপবার রাঙা সকাল অনুষ্ঠানে। দিনটি সকলে ভালো কাটুক এই শুভকামনা জানিয়ে আজকের আয়োজন শুরু করছি। আজও আমাদের সঙ্গে একজন রাঙা মানুষ আছেন এবং আমরা দ্বিতীয় ঘন্টায় সঙ্গীত আয়োজনে আমাদের রেখেছি। আমরা আপনাদের সঙ্গে আছি আমি লাবণ্য, আছি আমি মাসুক। শুভ সকাল আমার তরফ থেকেও। চমৎকার সুন্দর এই সকালে আমরা বরাবরের মতোই আজকেও হাজির হয়ে গিয়েছি একজন রাঙা অতিথি নিয়ে, তাকে আমরা জানবো, কিন্তু তার আগে লাবণ্যর খবর নিয়ে নেই। লাবণ্য, শুভ সকাল। শুভ সকাল। কেমন আছো? আমি তো ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি এবং আজকে মনে হচ্ছে একটু বেশি ভালো থাকবো, কারণ এমন একজন সজীব মানুষ আছেন যিনি আসলে তার অভিজ্ঞতা দিয়ে আমাদেরকে এত বেশি সমৃদ্ধ করবেন এবং আনন্দ দেবেন। আমি অপেক্ষা করতে পারছি না। চলো তাহলে জানিয়ে দাও কে আছে। ওকে, প্রিয় দর্শক, রাঙা সকালের আজকের অতিথি তথ্য প্রযুক্তি উদ্যোক্তা এম মনজুর মাহমুদ। চলুন তাকে স্বাগত জানাই। শুভ সকাল। হ্যাঁ, ধন্যবাদ আজকে আমাকে এখানে ডাকার জন্য। আপনাদেরকে শুভ সকাল। কেমন আছেন স্যার? হ্যাঁ, ভালো আছি, কিন্তু আমার শুভ সকাল শুরু হয় কিন্তু আরো অনেক আগে। আচ্ছা, কয়টা থেকে? সকাল 3টায়। সকাল 3টায়? জি, এখন ইনফ্যাক্ট আমার জন্য এটা প্রায় দুপুর। আচ্ছা, দারুণ বলেছেন, এটা আপনার জন্য দুপুর। আপনার জীবন সম্পর্কে আমরা যতটা জেনেছি, একদম শুরুতে একটা প্রশ্ন করতে চাই যে আপনি সেই 90 থেকে কাজ করছেন। সে সময় এমন একটা পরিস্থিতি ছিল যে আপনার এই প্রফেশনে অনেক মানুষ ছিল না, আপনি চাইলেই দেশের বাইরে উন্নত ভবিষ্যৎ গড়তে পারতেন। সেটি বাদ দিয়ে আসলে আপনি দেশকে ভালোবেসে দেশে থেকেছেন। এই অনুভূতির জায়গাটা কেমন? না, আমার পরিবারের যেটা শিক্ষা প্লাস আমরা যেভাবে করে বড় হয়েছি, আমরা দেশের বাইরে অ্যাকচুয়ালি কিছু চিন্তা করতে পারি না। যে মানে গড হ্যাজ টেকেন মি টু অ্যাবাউট 80 odd countries, কিন্তু নাথিং লাইক হোম। আমার সবসময় দেশটাকে আমার মায়ের মতোই মনে হয়েছে। তো আমি সবসময় মায়ের টানে দেশে ফেরত আসছি এবং দেশের জন্য যেটা সিগনিফিকেন্টলি আমার জ্ঞান বুদ্ধি দিয়ে যেটা করা দরকার মনে করেছি, আমি আমার জীবনের শক্তিটাকে, আমার পরিবারের শক্তিটাকে সেদিকে আমরা ব্যয় করেছি। এই জন্য স্যার আমাদের পক্ষ থেকেও আপনাকে অনেক ধন্যবাদ, কারণ আপনি দেশের জন্য ভেবেছেন, নিজের জন্য ভেবেছেন, সকলের জন্য ভেবেছেন। গল্পগুলো তো অবশ্যই শুনবো, কিন্তু একদম আমাদের অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী ছোটবেলা থেকে শুরু করতে চাই। আপনার জন্ম পটুয়াখালীতে, সেই জন্মের সময়, বেড়ে ওঠা, ছোটবেলার স্মৃতি সবকিছু মিলিয়ে শুনতে চাই। হ্যাঁ, আমি পটুয়াখালী শব্দটা যখন বললেন, আমার জন্ম আমার নানা বাড়িতে। তখন তো একটা প্রচলন ছিল যে নানার বাড়িতে যে মানুষ, মা সাধারণত প্রথম জন্মের সময় নানা বাড়িতে যায়। আমি সেটারই একটা ফল। আমরা বেসিক্যালি ঢাকা বেসড, কিন্তু আমার জন্মটা পটুয়াখালীতে। কিন্তু আমার ওই পটুয়াখালীর প্রতি সবসময়, যদিও আমি ওখানে কখনো থাকিনি, আমার কোনো তেমন কোনো অ্যাসোসিয়েশন নাই, কোনো স্কুল কলেজ কোনো কিছুই নাই, কিন্তু তারপর আমার একটা স্ট্রং এফিনিটি ছিল। এফিনিটিটা এতটাই স্ট্রং ছিল, আমাদের সময় অধিকাংশ বই ছাপা হতো পাটুয়াটুলি থেকে। আচ্ছা। এবং পাটুয়াটুলিটাকে আমি সবসময় পটুয়াখালী পড়তাম। আচ্ছা। এবং আমি বাজারে কোনো কিছু খুঁজতে, আচ্ছা এই মরিচটা পটুয়াখালী থেকে আসে না? স্যার, পটুয়াখালী থেকে তো কোনো মরিচ আসে না। তারপরে এই জিনিসটা, এই ক্যাপসিকাম দেখেন, পটুয়াখালীর ক্যাপসিকামটা এর থেকে ভালো। স্যার, পটুয়াখালীর ক্যাপসিকাম এটা তো কখনো শুনি নাই। তো আমার জন্মভূমিটাকেও আমি প্রমোট করার সবসময় একটা ছোট ছোট একটা চেষ্টা করি, এটা সার্কাস্টিক্যালি হোক আর যেভাবে হোক। আর আমরা গরমের ছুটির সময় সবসময় পটুয়াখালী ফেরত যেতাম। দূর থেকে লঞ্চে দেখা যেত আস্তে একটা চতুর্দিকে প্রচুর গাছ, বিশেষ করে বড় বড় নারকেল গাছ দেখা যেত আর কি। আর পটুয়াখালী শহরে তখন প্রচুর টিয়া পাখি ছিল। আচ্ছা। এবং মানে এটা অ্যাকচুয়ালি টিয়া পাখির শহর ছিল। পরে আমি বড় হয়ে যেটা বুঝলাম যে আশেপাশে প্রচুর ধানের চাষ হয়তো, যেখানে ধান বেশি থাকে সেখানে টিয়া পাখির থাকে। এবং ওদিকে সন্ধ্যাটাও তো মানে একটা সুরিয়াল সন্ধ্যা যেটাকে বলে। আপনি মার্কোয়েজের ক্যারিবিয়ানের গল্পে যেভাবে করে একটা সন্ধ্যা দেখেন, ওরকম সন্ধ্যা অ্যাকচুয়ালি আমরা ছোটবেলা পটুয়াখালীতে দেখেছি। আরো কিছু স্মৃতিও আমাদের আছে। আমার মামা টামারা আমাদেরকে সন্ধ্যার সময়, তখন ওখানে 2টা সিনেমা হল ছিল। ওই সিনেমা হলে ওই সিনেমা দেখতে নিয়ে যেত হতো কোনো একটা দিন, কোনো একটা বিশেষ কোনো সিনেমা। ওই সিনেমাটার কোনটায় যাব না মাইক দিয়ে পুরো শহরেই হতো যে মুকুল সিনেমা হলে চলছে ব্লা ব্লা ব্লা। তখন আমরা দল বেঁধে যেতাম ওই
আচ্ছা সিনেমা দেখতে আর কি। আচ্ছা তো এরকম একটা স্মৃতি ছিল আর কি। শৈশবের দিনগুলো আসলে খুব সুন্দর ছিল আপনার, এটা আপনার কথাই বোঝা যাচ্ছে। একটু পরিবার সম্পর্কে শুনি। আমরা 2 ভাই 1 বোন। জি। তো আপনি কততম? আমি সবার বড়, বাহ। কিন্তু বড় হিসেবে যে দায়িত্ব নেওয়ার আমার মনে হয় না আমি খুব বেশি নিতে পেরেছি, কারণ আমার 2জন ভাই বোনই খুবই ইন্ডিপেন্ডেন্ট টাইপের আর কি। আচ্ছা। দে হ্যাভ ভেরি স্ট্রং পার্সোনালিটিজ অ্যাজ ওয়েল। তো আমাদের মানে ভাই বোনের যে ক্লাসিক্যাল যে সম্পর্ক যেভাবে থাকে, আমাদের সম্পর্কটা একটু ডিফারেন্ট। কিরকম? মানে ভাইয়ের সাথে কি বলে আপনার কোলাবোরেশন কোঅপারেশনের সাথে সবসময় একটা কম্পিটিশনও থাকে, কারণ আমরা আচ্ছা। পিঠাপিঠি ছিলাম। আচ্ছা। ও এটা হলে আমার এটা হতে হবে, তো এই রিলেটেড সবসময় ছিল। বোন ছিল অনেক ছোট, তো বোনটার সাথেও আমাদের দুজনের ইন্ডিপেন্ডেন্টলি দুরকম আচ্ছা। একটা সম্পর্ক আমরা সবসময় এক্সপ্লোর হ্যাঁ, যেটা হয় আসলে ছোটবেলা ভাই বোনদের সাথে। এমনিতে তাহলে আপনার ঢাকাতেই বেড়ে ওঠা, আমাদের ঢাকাতেই। ঢাকার কোথায়? এলিফ্যান্ট রোড। এলিফ্যান্ট রোডে থাকতেন। কেমন দেখেছেন সেই সময়টার এলিফ্যান্ট রোড, সেই সময়ের ঢাকা? সেই সময় ঢাকা তো এত বিজি ছিল না। আমরা মনে আছে মানে রিক্সার জন্য দাঁড়িয়ে থাকতে হতো, যে দাঁড়িয়ে থাকলে অনেকক্ষণ পর একটা রিক্সা এলে তারপরে কোথাও যাওয়া লাগতো। আর বাসের রুটও খুবই লিমিটেড বাসের রুট ছিল, জানতাম যে একটা বাস এখান থেকে যে ওখানে যাবে। আর অটো রিক্সা ছিল, আর কারো আমার বাবার ছোটবেলা থেকে গাড়ি ছিল, যার জন্য আমাদের আচ্ছা। খুব বেশি যানবাহনে কষ্ট করতে হয়নি। আচ্ছা। তবে স্কুলে যাওয়ার সময় আমরা প্রায় সময় আমরা চেষ্টা করতাম পাবলিক ট্রান্সপোর্টে। স্যারের স্কুল প্রথম কোন স্কুল ছিল? আমি আইডিয়াল স্কুলে পড়েছি। একদম ভর্তি হয়েছেন আইডিয়াল স্কুলে? তার নাকি তার আগে কোনো কিন্ডার গার্ডেন বা না, কোনো আমাদের সময় কিন্ডারগার্টেন ওয়াজ নট ইন ভোগ। আমরা সরাসরি স্কুলে ক্লাস 1 এ ভর্তি হতাম, 2 তে ভর্তি হতাম। আমরা আপনার বাবা মার কথা একটু শুনতে চাই, স্কুলের গল্প শুনবো, কিন্তু তার আগে আমরা যতটুকু জানি সেটাই এই মুহূর্তে একটু দর্শকদের জানিয়ে আসতে চাই। এম মানজুর মাহমুদ বাংলাদেশের প্রযুক্তি ও ব্যবসা খাতের একজন সুপরিচিত নেতৃত্বস্থানীয় ব্যক্তিত্ব। তিনি ডেটাসফট সিস্টেমস বাংলাদেশ লিমিটেডের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন এবং তার নেতৃত্বে ডেটাসফট বাংলাদেশের প্রথম CMMI 5 স্বীকৃত সফটওয়্যার প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। তার উদ্যোগে প্রতিষ্ঠানটি ফিনটেক, লজিস্টিক্স ও সরকারি খাতে কাজ বিস্তৃত করে আন্তর্জাতিক পরিসরে কার্যক্রম পরিচালনা করছে। তিনি মাইক্রোফিন 360 নামের একটি কোর ব্যাংকিং সলিউশনের নকশাকার, যা বর্তমানে বিশ্বের 1 কোটিরও বেশি গ্রাহককে সেবা প্রদান করছে। ডেটাসফট থেকে তিনি চট্টগ্রাম বন্দর অটোমেশন ও কাস্টমস ডিজিটালাইজেশন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জাতীয় তথ্য প্রযুক্তি প্রকল্পে যুক্ত ছিলেন। বর্তমানে তিনি বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে তিনি ডাটা সায়েন্স বাংলাদেশ এবং ব্লক চেইন সার্কেলের সহ প্রতিষ্ঠাতা হিসেবে প্রযুক্তিগত জ্ঞান চর্চা ও উদ্ভাবনকে এগিয়ে নিচ্ছেন। শিক্ষাক্ষেত্রে তিনি বুয়েট ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন এবং কোরিয়া অ্যাডভান্স ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়, হংকং বিশ্ববিদ্যালয় ও IIM কলকাতার সঙ্গে গবেষণামূলক কাজে যুক্ত ছিলেন। দীর্ঘ 36 বছরের বেশি অভিজ্ঞতায় তিনি 100টারও বেশি এন্টারপ্রাইজ পর্যায়ের তথ্য প্রযুক্তি প্রকল্প পরিচালনা করেছেন এবং ওরাকল সার্টিফাইড প্রফেশনাল, প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনাল ও ইনফরমেশন সিস্টেম অডিট প্রফেশনাল সনদ অর্জন করেছেন। প্রযুক্তির পাশাপাশি সুস্থ জীবনচর্চার প্রতি আগ্রহ থেকে তিনি যোগা চন্দ্রিমা প্রতিষ্ঠা করেন এবং ময়মনসিংহের ভালুকায় 40 একর জমিতে অর্গানিক খামার গড়ে তুলে জীবনধারা ও খাদ্যাভ্যাস ভিত্তিক সুস্থতার ধারণা বাস্তবে প্রয়োগ করেছেন। আমরা এগুলো নিয়ে কথা বলবো। তার ছোটবেলায় ছিলাম, সেখানে আবারও ফিরছি। ছোটবেলায় ছিলাম এবং বলছিলাম যে পরিবারের কথা শুনবো, তো বাবা মার গল্প শুনতে চাই। বাবাকে কেমন পেয়েছেন বা মাকে কেমন দেখেছেন, সেই গল্পগুলো একটু শুনবো। আমার মাকে আমরা খুব বেশি দিন পাইনি। আমি ক্লাস 8 এ আমার মা গত হয়েছেন, কিন্তু মার স্মৃতি আমাদের অনেক উজ্জ্বল। উনি স্কুলে শিক্ষকতা করতেন, আচ্ছা, ভালো ছবি আঁকতেন, গান গেতেন, ওটার একটা বড় ইনফ্লুয়েন্স আমাদের ভিতরে সবসময় ছিল। আর উনি খুবই পারসিস্টেন্ট একজন মানুষ ছিলেন। জ্ঞান চর্চার দিকে আমাদের যাতে একটা 360 ডিগ্রি যাতে আমাদের একটা ডেভেলপমেন্ট হয়, এটার জন্য কিন্তু অনেক উনি চেষ্টা করেছেন। খেলাধুলা, লেখাপড়ার পাশাপাশি
মানুষের সাথে মেলামেশা করা। সবচেয়ে বড় জিনিস যেটা ছিল, আমরা ভাই বোনরা কেউ কোনো ক্যাসেলে থাকিনি। আচ্ছা আমরা বড় বাড়িতে থাকলেও আমরা সব মানুষের সাথে আমরা মিশেছি, সবার সাথে কথা বলেছি। বাহ। আমরা আমাদের রাস্তার গলিতে খেলাধুলা করেছি, রাস্তায় গেছি, সাইকেল নিয়ে ঢাকা শহরের যে কোনো জায়গায় গেছি। আমাদেরকে ওরকম ভাবে অ্যাকচুয়ালি মানে একদম এমন ভাবে মানুষ করেছে যাতে আমরা সবার সাথে কোপ করতে পারি। এক কথায় বলা যায় যে মুক্ত বিহঙ্গের মতো একটা মুক্ত বিহঙ্গের শৈশব। মতো আমরা মানুষ হয়েছি। সেখানে বাবার ভূমিকাটা একটু শুনি। আমার বাবা একটু কড়া মানুষ ছিলেন। উনি ইংরেজি সাহিত্যের ছাত্র ছিলেন। আচ্ছা। উনি মানে আমরা ভালো ইংরেজিটা ভালো শিখি, ইংরেজি সাহিত্যের গল্প এগুলো উনি ছোটবেলা থেকেই করতেন। এমনিতে পেশায় কি ছিলেন? উনি কি তো করতেন? প্রথম সিভিল সার্ভিসে ছিলেন, পরে উনি পেশাজীবী ছিলেন উনি। আচ্ছা। হ্যাঁ, তো আমার বাবার আরেকটা বড় ইনফ্লুয়েন্স ছিল, উনি স্বাস্থ্যর ব্যাপারে অনেক উনিও সচেতন ছিলেন। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো ওইটারও কিছুটা খেলাধুলার ব্যাপারে ওনার আগ্রহ ছিল। তো স্বাস্থ্য জ্ঞান, খাবার দাবারের জ্ঞান অনেকটাই পরিবার থেকেই আসা। কি খেতে হবে, কি খেতে হবে না, হোয়াট ইজ গুড ফর ইউ, হোয়াট টু অ্যাভয়েড, ওই জিনিসগুলা কিছুটা পরিবারের শিক্ষা থেকে এসছে। তাহলে কি স্যার আমরা এভাবে বলতে পারি যে আপনার মা হচ্ছে জ্ঞানের চর্চার দিকে একটু বেশি খেয়াল দিতেন, বাবা হচ্ছে শরীর চর্চার দিকে একটু বেশি খেয়াল দিতেন, সুস্থ থাকার দিকে, দুটো মিলিয়ে সমন্বিতভাবে আসলে এখনকার আপনি? হ্যাঁ, বলতে পারেন কিছুটা সত্য, কিন্তু দুজনেরই একটা জিনিস ফোকাস ছিল, সেটা হলো মানে নো ম্যাটার হোয়াট ইউ ডু, লেখাপড়াটা ঠিক মতো করতে হবে, লেখাপড়ার দিকে। আর আমরা যে সমাজে তখন বড় হয়েছি, আমাদের এলিফ্যান্ট রোড ছিল মধ্যবিত্তের হার্টল্যান্ড। এখানে সব কম্পিটিটিভ মানুষ, সবার ছেলেই আপনি শুনলে হবেন যে আমরা 86 সনে ঢাকা কলেজের ব্যাচ, জি। আমাদের ওই ব্যাচে 20 জনে 22 জন স্ট্যান্ড করেছিল, একটা পজিশনে 5 জন 6 জন করে মানুষ, 2 জন 3 জন করে মানুষ স্ট্যান্ড করেছে। ইট ওয়াজ ভেরি কম্পিটিটিভ। সত্যি। আর গ্রেটার এলিফ্যান্ট রোড, আজিমপুর, এই সব এলাকায় সমস্ত টিচাররা ছিলেন, অনেকেরই বাসা ছিল। আচ্ছা। তো দেখা যাচ্ছে আমার গলিতেই 2 জন 3 জন স্ট্যান্ড করা। আচ্ছা। তো ওই কম্পিটিটিভনেসটা ছিল আমাদের সময়। এটা কি এমনি পরিবারে আপনাদের ক্ষেত্রে তাহলে প্রেসার ক্রিয়েট হতো কিনা যে তোমাকে না, ভালো it was like a nature. ও পারলে আমি, it was a very healthy competition. তার সাথে আমাদের এলাকায় 2-3টা মাঠ ছিল, খেলার মাঠ। তো বিকালবেলা সবাই খেলতেও যেত, দেখা যাচ্ছে প্রায় সবাই ফার্স্ট ডিভিশনে ফুটবল খেলতো, হকি খেলতো, বাস্কেটবল খেলতো। ইট ওয়াজ এ ভেরি ডিফারেন্ট টাইম। এই এখনকার সময়ের মতো না। মানুষ বিকেলে খেলতে যেত, সন্ধ্যার আগে বাড়িতে চলে আসা, একটা ডিসিপ্লিন লাইফ, একটা ডিসিপ্লিন লাইফ একটা ছিল। স্যার, এমনি এই সময়টা যদি একটু জানতে চাই, এত সুন্দর একটা নিয়ম শৃঙ্খলার মধ্য দিয়ে বড় হয়েছেন, নানান সময় আসলে আমরা স্বপ্ন দেখে থাকি, তো আপনার ক্ষেত্রে আপনার পরিবার কিংবা আপনারও হতে পারে যে একটা স্বপ্ন দেখেছিলেন কিনা যে কি হতে চান বড় হয়ে? আসলে এটা কাকতালীয় বলবো না, আই ওয়াজ জাস্ট ডেস্টিন। আমার বাবা একটা ওই বিবিসি মাইক্রো কম্পিউটার কিনে নিয়ে আনছিল, আচ্ছা। ওই মোস্ট প্রবাবলি ইংল্যান্ড থেকে। আচ্ছা। তো সেটা ওই টিভিতে হুক করে কাজ করতে হয় আর কি। আচ্ছা। তো ওরকম একটা প্রজেক্ট করে আমি একটা বিজ্ঞান সপ্তাহে ফার্স্ট হয়েছিলাম আর কি। বাহ। স্কুলে থাকতে? স্কুলে থাকতে তখন ওই যে ইত্তেফাকে আমার একটা ছবি ছাপা হয়েছিল, ক্ষুদে বিজ্ঞানী, ব্ল্যাক এন্ড হোয়াইট। Wow. তো আমার গায়ে আটকে গেল যে আমি আসলে কিছু করলে তো আসলে কম্পিউটারই করব। তো আচ্ছা। আমি খুব, আই ওয়াজ ভেরি প্যাশনেট কম্পিউটারে। আমি অনেক আগেই প্রোগ্রামিং পারি। আমাদের বাসার সামনে ছিল কনসেপ্ট কম্পিউটার স্কুল। আচ্ছা। তো সেইটাও একটা ইনফ্লুয়েন্স ছিল। মফিজ ভাই ছিলেন, উনি আমাদের একজন বড় ভাই কাম মেন্টর ছিলেন। তো তার আচ্ছা। কাছে প্লাস নিচে ছিল এই হার্ডি 6 বলে একটা ইলেকট্রনিক্স এর দোকান ছিল। তো ওইখানে ইলেকট্রনিক সার্কিট এগুলো দেখতে যাইতাম। আমাদের মামা ছিলেন, উনিও ঢাকা ইউনিভার্সিটির অ্যাপ্লাইড ফিজিক্স, উনি প্রচুর ভালো ভালো অ্যাম্প বানাতেন, তারপরে উনি বড় বড় সার্কিট বানাতেন। আচ্ছা। তো আমরা কিছু হলে ওনার ওখানে যেতাম। তো আমাদের এই যে বিজ্ঞান মনস্কতা আমাদের কিন্তু অনেক আগ থেকেই ছিল। আমরা ওই সময় পাড়ায় বিজ্ঞানের ক্লাব ছিল, সায়েন্স ক্লাব। আচ্ছা। তো সায়েন্স ক্লাব গুলো ওয়াজ স্ট্রং। ওদের বিভিন্ন কিছু নিয়ে তারা কাজ করতো। কেউ হয়তো ইলেকট্রনিক্স নিয়ে কাজ করতো, কেউ হয়তো
কেমিস্ট্রি নিয়ে কাজ করতো, কেউ হয়তো বায়োলজিক্যাল সায়েন্স নিয়ে কাজ করতো, কেউ হয়তো প্লান্টস নিয়ে কাজ করতো। আচ্ছা। এরকম অনেকে অনেক কিছু নিয়ে, ইনফ্যাক্ট মানুষকে বিজ্ঞান মনস্ক করতে যা দরকার সেগুলা কিন্তু ওই ইনগ্রেডিয়েন্টস গুলো তখন ছিল। আচ্ছা। তখন নতুন কুড়ি ছিল, জি। তখন বিজ্ঞান সপ্তাহ ওয়াজ ভেরি স্ট্রং। বিজ্ঞান সপ্তাহ ছিল একটা ন্যাশনাল সেলিব্রেশনের মতো, প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার আসার মতো একটা প্রোগ্রাম ছিল। আচ্ছা। এটা সো বিগ, পুরো বাংলাদেশের সমস্ত স্কুলগুলো কম্পিট করে এক জায়গায় এসে তারপরে এটা কম্পিটিশনটা Competition. আন্ত একটা প্রতিযোগিতা ইট ওয়াজ হতো। বিগ। আচ্ছা, এবং আচ্ছা। ওটাতে কেউ কোনো কিছু হইলে আমাদের সমাজে ওটা সেলিব্রেট করা হইতো। দারুণ। এখন তো সেগুলা আমরা আসলে দেখি না, সেই চর্চাগুলোও নাই। আমার মনে হয় সেগুলো ধীরে ধীরে ফিরিয়ে আনা খুব জরুরি। সত্যিই তাই, আপনি যেমনটা বলছিলেন যে সেই সময় আসলে অনেক হেলদি প্র্যাকটিস ছিল, এবং আপনার জীবন সম্পর্কে আমরা যেটা জেনেছি, ছোটবেলায় আপনি কবিতা আবৃত্তি করতেন, বিশ্ব সাহিত্য কেন্দ্রে গিয়ে পড়াশোনা করতেন। সেই দিনের সেই স্মৃতিগুলো একটু শুনি। আসলে আই এম ওয়ান অফ দোজ লাকি ওয়ান। আমার বাসার কাছেই তখন বিশ্ব সাহিত্য কেন্দ্র ছিল, একদম ওয়াকিং ডিস্টেন্স, ধানমন্ডিতে। তো আমি এলিফ্যান্ট রোড থেকে হেঁটে যেতে 5-7 মিনিট লাগতো। আর আমার পাড়ার মামারা বিশ্ব সাহিত্য কেন্দ্রের একদম সাইদ স্যারের সাথে ওনার ওই সাইকেলে পুরো বাংলাদেশ ঘুরতে গেছিল। ওনারা হলো ওই গ্রুপের মানুষ। আচ্ছা। তো তাদেরকে দ্বারা আমি ইনফ্লুয়েন্স, কিছু হলে আমরা বিশ্ব সাহিত্য কেন্দ্রে যেতাম, বিভিন্ন বই সাজেস্ট করতো যে এইটা পড়ো, এইটা পড়ো, এইটা করো। পাঠক চক্র গড়ে উঠলো আমাদের ওইখানে। তো ওইভাবে করে কিন্তু আমরা, প্লাস আমাদের একদমই কাছে ছিল ব্রিটিশ লাইব্রেরি, আচ্ছা। আবার এটা কাছে ছিল ইউসিস ছিল একদম, সেগুলো সবই ওয়াকিং ডিস্টেন্স। আচ্ছা। তো আমরা কোনো মুভি দেখতে হলে, তারপর আলিয়ান্স ফ্রান্সেস ছিল একদম কাছে, গোথে ইনস্টিটিউটও কাছে। তো আমি এমন একটা জায়গায় বড় হয়েছি, ইট জাস্ট টু গুড টু বি ট্রু। এরকম একটা জায়গায় আমি আমার ছোটবেলাটা। আপনার জীবনে আসলে সমান্তরালভাবে আরেকটি বিষয় বয়ে গেছে, সেটা হচ্ছে আপনি খুবই ফান লাভিং, খুবই মজা করতে পছন্দ করেন। আপনি গল্প করছিলেন যে একবার আপনি আত্মীয় স্বজন সবাইকে ফোন দিয়েছিলেন, ফোন দিয়ে বলেছিলেন যে আজকে রেডিওতে আমার গান শোনাবে। আমরা সেই গল্পটা একটু আপনার মুখ থেকে শুনি। এই গল্পটা আমি শতবার করেছি, আমার বাবার মতো। আমার বাবা এক গল্প 100 বার বলতো। এটা একটা সাইন যে একটা মানুষের বয়স হচ্ছে। জি জি। তো আমার গল্পটা হলো এরকম, আমি আত্মীয় স্বজন সবাইকে, তখন তো ঘুরানো ফোন ছিল, মামা আমার কিন্তু আজকে একটা গান আছে, গান শুনো বিকালবেলা 5:30টায়। তো এরকম করে সবাইকে ফোন টোন করেছি। তো 5:30টায় রেডিও খোলার পর এখন শুনবেন সমবেত সঙ্গীত গাইছে শতদল শিল্প গোষ্ঠী। তারপরে কি পরিমাণ বকা শুনছি বুঝতে পারেন। দ্যাট ওয়াজ এ প্রাঙ্ক, বাট ইউ নো দ্যাট ওয়াজ ফান। সত্যি, আমরা যারা এটা সত্যি তাই। প্রাঙ্কটা করেছিলাম, উই রিয়েলি এনজয়েড। আমরা ভাই বোনরা মিলে তখন কোনো, আচ্ছা ঠিক আছে এটা করা যেতে পারে। তো আমরা এই কাজগুলো প্রায় করতাম। আচ্ছা, দারুণ দারুণ। এ ধরনের বিষয়গুলো আসলে থাকলে জীবনটা অনেক সুন্দর হয়ে যায়। আমাদের ওয়ার্ক প্লেসে, আমরা যেটা সফটওয়্যার আমরা যে জি। কাজ করি, আমাদের যদি আপনি কোনো আমাদের ওয়ার্ক প্লেসে যদি আপনি হেঁটে যান, বা আমাদের কোনো একটা মিটিং এ যদি আপনি থাকেন, আপনার কাছে মনে হবে হোয়াট দ্য হেল ইজ দিস। Meeting এখানে নাকি? এলো মানে ইটস লাইক এ, মানে কে যে কার লেগ পুল করতেছে। আমরা খুবই লাইটার ভেইনে সিরিয়াস কাজ করি। আচ্ছা। আচ্ছা। কারণ আমরা বিশ্বাস করি যে একটা মানুষ পুটস ইজ বেস্ট ওয়েন ইজ অ্যাট ইজ। একটা মানুষের সবচেয়ে যেটা রিল্যাক্স, তখন একটা মানুষ সবচেয়ে ভালো পারফর্ম করে। সত্যি। মানে একদম। সিরিয়াসলি বুটেড সুটেড হইয়া, এই এজেন্ডা নাম্বার এত হলো এত, তুমি এটা বলো, তুমি সত্যি 3 মিনিট বলবা, 3 মিনিটের পর কিন্তু উনি বলবেন। ইট রিয়েলি ডাজন্ট ওয়ার্ক দ্যাট ওয়ে। বিশেষ করে আমরা যারা প্রবলেম সলভিং এবং ক্রিয়েটিভ ফিল্ডে যারা কাজ করি, তাদের যারা কলিগস আছে, দে হ্যাভ টু বি অ্যাবসলিউটলি অ্যাট ইজ উইথ ইউ। একদম। এবং এটা করার একটাই উপায়, সেটা ওয়ার্ক প্লেসে হিউম্যান নিয়ে আসা। আচ্ছা। ইউনো লাইটার ভেইনে জিনিসপত্র করে আমরা ওই কালচারটাকে ইন্ট্রোডিউস করেছি, যাতে কেউ না বুঝে যাচ্ছে। এবং আমাদের মিটিং এ আপনি দেখবেন যে অধিকাংশ মিটিং এ দেখবেন যারা সিনিয়র, তারা এটা করো এটা করো এরকম। আমরা কিন্তু উই আর দ্য লাস্ট হু স্পিক্স। আমরা অন্যদেরকে সুযোগ দিই কথা একদম, বলার। একদম। কথা বলার পর প্রবাবলি ওদের কথাটাকে আমি ইকো করে উই ফিনিশ দ্য ওয়ার্ক। আমরা এই টোনেই কিন্তু মানে চালানোর চেষ্টা করি। আমার বিশ্বাস যে এইভাবে যদি যে সমস্ত ইন্ডাস্ট্রিগুলা ইন এ ক্রিয়েটিভ ফিল্ড, যে সমস্ত ইন্ডাস্ট্রিগুলাতে মানুষের মেধা মনন কাজে লাগে, পারহ্যাপস দ্যাটস আ মাচ বেটার ওয়ে। একদমই একদমই স্যার। স্যারের যদি স্কুল জীবনে একটু ফিরিয়ে নিয়ে যাই, আপনার স্কুল কেটেছে, প্রথমেই বলছিলেন আইডিয়াল স্কুলে, তো সেখানে আসলে কেমন সময় কাটিয়েছেন? বেশ একটা লম্বা সময়, এসএসসি পর্যন্ত তো সেখানেই বোধহয় থাকা আমি হয়েছে। এসএসসি পর্যন্ত ছিলাম না, এর আগে আমি অন্য স্কুলে আসছি। আচ্ছা। কিন্তু তারপরেও দোজ ওয়ার গোল্ডেন ডেজ, ভালো ছিল।
অনেক কড়া স্কুল ছিল। বন্ধু বান্ধবের সাথে আমাদের এখনো যোগাযোগ আছে, এখনো আমরা বাহ। উই মেক লট অফ ফান আউট অফ দ্যাট। তারপরে আমাদের পুরনো স্মৃতি নিয়ে কথাবার্তা বলা। আর তখনকার শিক্ষকরা ছিল তো বুঝতে পারেন দেয়ার ওয়ার লেজেন্ডস। ওনারা সারা জীবন শিক্ষকতা করেছেন, একেবারে। তার প্রতিটা বাচ্চার ডেভেলপমেন্ট যাতে হয় ওটা তারা খেয়াল রাখতেন। আর এই এখনকার মতো ওরকম প্রাইভেট পড়ানোর ওই টেন্ডেন্সি তাদের কম ছিল। তারা চেষ্টা করতেন ওনারা যাতে স্কুল থেকেই এসে ফেরত যেতে পারেন। এই জিনিসগুলা আমাদের কর্মক্ষেত্রেও আমরা যারা 70-এর দশকে 80-র দশকে বড় হয়েছে, আমাদের কাজেও দেখবেন যে আমাদের যারা স্কুলের ক্লাসমেট, ওদের যাদের ব্যবসা আছে, যারা যেখানে, তারা কিন্তু প্রত্যেকেই মেন্টরিং এর একটা রোল প্লে করে। একদম, প্রত্যেকেই ওরা যে ইনস্টিটিউটে কাজ করে, আমি তো মোটামুটি আমরা কানেক্টেড। আমরা দেখি যে ওই সমস্ত ইনস্টিটিউটে হি লিডস, বাহ। হি গাইডস, হি টেকস রিস্ক। আচ্ছা। এই জিনিসগুলো আসলে ওই স্কুলের শিক্ষা থেকেই আমরা আজকে এখানে পর্যন্ত এসেছি। এবং আমার মনে হয় যে এই জেনারেশনের জন্য এটা একটা বড়, আমাদের পরে তো অনেকগুলো জেনারেশন গেল। জি স্যার। আমরা যদি এখন মিলেনিয়াল তারা, পরে এখন জেনজিরা ইজ কামিং ইন দ্য ওয়ার্ক প্লেস, এবং তাদের ওয়ার্ক এথিক্স, তাদের ওয়ে অফ ডুইং থিংস আমাদের থেকে আলাদা এবং আমাদের থেকে মাচ বেটার। এই জেনারেশনটা অনেকটা গ্লোবাল জেনারেশন। তারা কিন্তু আমাদের মতো পাড়ার মাস্তান না। এরা মানে বাংলাদেশি কোম্পানি ইউকের একটা কোম্পানির সাথে কম্পিট করছে, বাংলাদেশি একটা ছেলে গ্লোবালি কাজ করছে, ওর বয়স ওসব 20-এর কোঠায় কিংবা 30-এর কোঠার আর্লিতে। এইটা কিন্তু আমার জেনারেশন সবসময় এটার একটা ক্রিটিসিজম করে, যেটার আমি একদমই বিপক্ষে। আচ্ছা। আমাদের একটা টাইম ছিল, ওটা তো গ্লোবাল টাইম ছিল না, এখন তো দে আর কানেক্টেড। তো কানেক্টেড টাইমের সামাজিক যে বেড়ে ওঠা, আর আমাদের নট কানেক্টেড টিম, আমার মনে হচ্ছে একটা ইন্টারন্যাশনাল কল করতে হলো টেলিফোন অফিসে যেতে হতো, বুক করে তারপর একটা কল করতে হতো। আর এরা তো হাতের মুঠোয় সবকিছু সবকিছু করছে। তো এটা উইল নট বি দ্য সেম। তো ওই আশা করাটাও ঠিক না। একদম। প্রত্যেকটা জেনারেশনে মনে করে আমার জেনারেশন এই গোল্ডেন জেনারেশন, এটা কিন্তু আমি অ্যাকচুয়ালি মনে করি না। আমার এখনকার যে জেনারেশনটা, আমি ওদের অনেক বড় ফ্যান। স্যার, আপনি যেমনটা বলছিলেন যে শিক্ষকদের কথা, আমার কাছে মনে হয় যে সেই সময় শিক্ষকরা আসলে শিক্ষার্থীদেরকে মেধা, মননে, জ্ঞান চর্চায় বা দর্শনে সংক্রমিত করত। জেনারেশন বাই জেনারেশন যেহেতু চেঞ্জ হয়েছে, পরবর্তীতে শিক্ষকদেরও কিন্তু একটা জেনারেশন চেঞ্জ হয়েছে। আপনি এখনকার জেনারেশনের ব্যাপারে যে অ্যাপ্রিসিয়েটটা করছিলেন, এটা কি আসলে এই যে এই জেনারেশন চেঞ্জেরই একটা প্রভাব? না না, অফকোর্স। কারণ এদের শিক্ষকও, আমি আমার বাচ্চাদের শিক্ষকরা ইংল্যান্ড থেকে পড়াশোনা করে এসে এখানে স্কুলের টিচার হয়েছে। আমি এরকম আমার ছেলেদের টিচারদেরকে দেখেছি। আমাদের সময় তো ছিল না। আমাদের সময় গ্রামের কোন স্কুল থেকে পড়াশোনা করে ঢাকার একটা স্কুলের শিক্ষক হয়েছেন। আচ্ছা। ঠিক মতো হয়তো প্যান্ট উনি মানে শার্ট ট্যাগ করতে পারেন না, ইট ডাজন্ট ম্যাটার। কিন্তু তার সময় ওটা দরকার ছিল না। কিন্তু এখনকার সময় সে হয়তো একটা অডিও ভিজুয়াল, একটা ইউটিউবের একটা চ্যানেল চালায়, এডুকেশনাল চ্যানেল। ওনার তো দর্শনধারী একটা বিরাট জিনিস। হাউ ডাজ ই লুক, ওনার কথাবার্তা কেমন, এটা ম্যাটার করে। আমি এই জেনারেশনের ফ্যানের কারণ হলো এই জেনারেশনটাই আমরা যে স্বপ্নের বাংলাদেশের কথা চিন্তা করছি, বাংলাদেশকে ওখানে নিয়ে যাবে। কারণ এই 20-এর কোঠায় 30-এর কোঠায় যে সমস্ত আমার কলিগরা তাদের কোম্পানি তৈরি করেছে, ওদের কোম্পানির প্রকৃতি, আমাদের কোম্পানির প্রকৃতি, ইট ইজ আর সো ডিফারেন্ট। আমি একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। জি। আপনি যদি কোনোদিন একটা সরকারি ব্যাংকে ঢোকেন, ওখানে গেলে আপনার যে ফিলিংটা হবে, আর বাংলাদেশের একটা ফরওয়ার্ড লুকিং প্রাইভেট ব্যাংকে যদি ঢোকেন, ওখানের যে আপনার ফিলিংটা হবে, এই দুটোর ভিতরে অ্যাকচুয়ালি তফাৎ নাই। আমরা যেভাবে কোম্পানি গড়েছি, আর এই নতুন জেনারেশন যে ওদের অফিস সেটআপ লাগে, ইট লুকস লাইক এ ক্লাব। মনে হয় কোনো ক্লাবে আসছি নাকি, ভুলে কোথায় আসলাম। ছেলে পেলে সোফায় বসে ল্যাপটপে কাজ করছে, আমরা একটু চিন্তাই করতে পারি না। তোমার জন্য ডেস্ক রেডি করা আছে, ডেস্ক নাম্বার এত তোমারই, তুমি ওইখানে যাই বসতে হবে। ওই জিনিসগুলো তো অ্যাকচুয়ালি নাই। এবং আমি এটাকে আরো কম্পেয়ার করতে পারি। জি। মাই সান অলসো রানস আ টেক কোম্পানি। ও 20 জন নিয়ে যে রেভিনিউ করে, ওই সিমিলার রেভিনিউ আমার করতে 106 জন লাগে। আচ্ছা। সো দ্যাট ইজ দ্য ডিফারেন্স। বাহ বাহ। কিন্তু আনফরচুনেটলি এই জেনারেশনটা যে রিকগনিশন পাওয়া দরকার, যে থ্যাংক ইউ পাওয়া দরকার, সামহাউ
আমরা ওটা দিতে রাজি না। ভালো লাগার বিষয় স্যার একটাই মনে হচ্ছে যে আপনাদের সময়কারী অনেকেই হয়তো একটা অভিযোগ করে বসে যে এখনকার ছেলেমেয়েরা কি করছে, মোবাইল পাচ্ছে বা অনেক পড়াশোনা করছে না, বা আমাদের সময় গোল্ডেন যুগ ছিল। আপনি তার একেবারেই বিপরীতে, আপনি একদম তাদেরকে অনুপ্রেরণা দিচ্ছেন, এই পরিবর্তনগুলোকে পজিটিভভাবে ইতিবাচকভাবে দেখছেন। এটাই আসলে প্রয়োজন, যে কারণ আসলে পরিবর্তন হবেই, যুগের সাথে সাথে অনেক কিছুর পরিবর্তন আসবে, সেগুলোকে গ্রহণ করেই আমাদেরকে এগিয়ে চলতে হবে। আমরা যদি আপনার কাজের জায়গা আবার একটু ফিরি, আপনার পড়াশোনার জায়গা, আপনার কলেজ জীবন বা বিশ্ববিদ্যালয় জীবন, এগুলো নিয়ে যদি একটু একটু করে এগিয়ে আসলে আপনার সেই প্রতিষ্ঠানের জায়গাটায় চলে আসে, একটু কলেজ জীবন বা বিশ্ববিদ্যালয় জীবনটা শুনে নিন। আমি ইন অ্যান্ড অ্যারাউন্ড ঢাকা কলেজে ছিলাম। আমার টিচাররা সব ঢাকা কলেজে আমার অপোজিটে আমার বাসা। তো আমি ওই পরিবেশে বড় হয়েছি। তারপরে তো আমি তথ্য প্রযুক্তিতে পড়লাম, আমি ইন্ডিয়াতে গেছি পড়তে, ইন্ডিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ। তো সেটা করে আমি তারপরে আমি ইনোভেশন ম্যানেজমেন্টে গেলাম ইউনিভার্সিটি ম্যারিল্যান্ডে কলেজ পার্ক। আচ্ছা। সেখান থেকে গেলাম হংকং ইউনিভার্সিটিতে। তারপরে আমি প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনাল হলাম। আমার কাজের সুবিধার জন্য আমি ইনফরমেশন সিস্টেম অডিট করলাম। তো আমি আমার যত কিছুই করেছি, আমি সবকিছুই কিন্তু আমার প্রফেশনাল ইমপ্রুভমেন্টের জন্য আমি করেছি, ডেভেলপমেন্টের জন্য করেছি। এবং আমি আমার সব এফোর্টের সাথে একটা জিনিস আমি রেখেছি, যেহেতু আমি বাংলাদেশ থেকে, আমার এমন কিছু অর্জন করতে হবে যাতে গ্লোবালি কেউ দেখবে, ও আচ্ছা তুমি তো ইউর পিএমপি, দে ক্যান কানেক্ট, এটার মানে কি, আমার কোয়ালিফিকেশনের ব্যান্ডটা সে বুঝে। আমি আইবিএ থেকে জিপিএ 4 পাওয়া, এটা একটা ইউনিভার্সিটি অফ ম্যারিল্যান্ডের কোনো প্রফেসর এটা বুঝবে না। সিমিলারলি আমার কোম্পানির দিকে যদি আপনি ফেরত আসেন, আমরা কিন্তু সার্টিফিকেশন অনেক জোর দিয়েছি। আমি যখনই বলি আমি বাংলাদেশের একটা কোম্পানি বাট আই এম সিএমএম লেভেল 5, তখন কিন্তু সে তাই নাকি একটু নড়ে চড়ে বসে। আমরা যে সময় সিএমএম লেভেল 5 করেছি সার্টিফিকেশন, তখন এন্টায়ার সিঙ্গাপুরে দেয়ার ইজ নো সিঙ্গাপুর অরিজিন সিএমএম 5 কোম্পানি। মালয়েশিয়াতে নাই, যে দেশগুলোকে আপনারা অনেকেই মনে করেন। এন্টায়ার জাপানে মাত্র 2টা কোম্পানি। এন্টায়ার কন্টিনেন্ট অফ আফ্রিকাতে একটা কোম্পানিও ছিল না, মাত্র 76টা কোম্পানি ছিল সিএমএম 5 এ। কেন আমরা এটা করেছি? দ্যাট ওয়াজ ডান অন পারপাস। ওই ইনভেস্টমেন্ট আমরা করেছি কারণ আমি এমন কিছু করব যেটাতে কেউ যদি নোবেল প্রাইজ পায়, তো বলতে হয় না যে সে কি মানের মানুষ, মানুষ বুঝে যে কেউ যদি বড় কোনো একটা ন্যাশনাল 21 মানুষ বুঝে যে হি সামবডি, ওই ফিল্ডে উনি একজন লিডার। সিমিলারলি আমি ব্যক্তিগতভাবে যা করার চেষ্টা করেছি, ওই রিকগনিশন ব্যান্ডটাকে রাখার চেষ্টা করেছি। ইটস নট দ্যাট আই এম এ ফ্যান অফ দ্যাট, আচ্ছা, অনলি টু রিইনফোর্স দ্যাট ভদ্রলোক এই ব্যাপারে কিছুটা হলেও জানে, যেহেতু উনি এটা অর্জন করেছেন। সিমিলারলি কোম্পানির ক্ষেত্রেও আমি আমার নতুন বন্ধুরা যারা কোম্পানি করছে তাদের জন্য বলবো, আমি জানি জ্ঞানে প্রয়োগে আপনি ওই সার্টিফিকেশনে যা করা এর থেকে অনেক ভালো, কিন্তু আমি রিকমেন্ড করব ইউ শুড গেট দিস সার্টিফিকেশন। তাহলে যেটা হবে যে আপনি এটাকে গ্লোবালি যেহেতু কম্পিট করেন, মানুষ যখন দেখবে যে আপনার অর্গানাইজেশনে সান সার্টিফাইড জাভা ডেভেলপার আছে 100 জন, ইমিডিয়েটলি হি উইল রিকগনাইজ ওকে দিস ইজ এ সিরিয়াস কোম্পানি, এটা ছোটখাটো কোনো কোম্পানি, মানে একটা মানদণ্ড তৈরি করা। সিমিলারলি ব্যক্তিগত ক্ষেত্রে আপনি একটা কিছু ব্যাপারে আপনার মাস্টারি আছে, কিন্তু আই উইল স্টিল ওয়ান্ট ইউ টু গেট এ রিকগনিশন হুইচ ইজ পাবলিকলি অ্যাকসেপ্টেড। একদম। স্যার, আপনি মানদণ্ডের কথা যেহেতু বলছিলেন, মানদণ্ডের শুরুটা আসলে আপনার প্রস্তুতির জায়গাগুলো থেকেই শুরু হয়ে গেছে, এবং আসলে লাইফের এই কাজগুলো শুরুটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যেমন কলকাতাতে আপনার একটা কোর্স করেছেন, আমি একদম শুরুটাই জানতে চাইবো যে কিভাবে শুরু হলো এই চিন্তাটা যে আমাকে দেশের বাইরে কোর্স করতে হবে? না, ইট ওয়াজ মানে আমি তো ইন্ডিয়াতে গ্রাজুয়েশন করতে গেছি কম্পিউটার সায়েন্স, এটা আমি পুনেতে ছিলাম। জি। তো আমি এখানে, এটা কত সালে স্যার? 86 আমার ইট ওয়াজ বাই অ্যাক্সিডেন্ট। কারণ আমাদের সময় গন্ডগোল এরশাদের হলিডে ছিল। আমার কলিগরা যারা আমাদের সাথে যারা বুয়েটে ভর্তি হয়েছে কিংবা ঢাকা মেডিকেল, আমরা যারা এখান থেকে ইন্ডিয়া চলে গেছি, আমি যখন দেশে আসছি ওরা তখন ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ার উঠছে আর কি। তো এটা আমার ইনা যে আমি কোনো পরিকল্পনা করে গেছি, ইট ওয়াজ এ নেসেসিটি। আমি আমার সময়টা বাঁচাতে চেয়েছি, আর কিছু না। মানে সময় উপযোগী একটা চিন্তা ছিল, এবং যেহেতু একটা অপরচুনিটি এসছে, আই টুক দ্যাট অপরচুনিটি।
এমনিতে একটু একটা অভিজ্ঞতা জানতে চাই স্যার, হংকং বিশ্ববিদ্যালয়ে বেস্ট বিজনেস আইডিয়া প্রেজেন্টার হয়েছিলেন, সেই অভিজ্ঞতাটা কেমন ছিল বা একটু কাজের সম্পর্ক যদি একটু শুনতে চাই। আসলে আমি না ওই যেখান দিয়ে যাই আমি সবসময় একটা বিজনেস আইডিয়া খুঁজে পাই। বা এটা আমার অনেক আগ থেকেই মানে আমি কোনো কিছুকে সহজ আচ্ছা না, এখানে একটা লোকটা এটা একটা ক্যামেরা দেখছে কিংবা একটা মনিটর দেখছে, আমি এটার পিছনে বিজনেসের কথা চিন্তা করি, দ্য বিজনেস অফ মনিটর। আচ্ছা এটা সাপ্লাই চেইনটা কি ছিল, এটা সাপ্লায়ার কারা ছিল, আচ্ছা এটা এইভাবে না করে ওইভাবে করলে তো হতো। তো আমি যে জিনিসগুলাই প্রেজেন্ট করি এইটাকে আউট অফ দ্য বক্স করার চেষ্টা করি। বা আপনারা দেখবেন যে মানুষ যখন কোনো বিজনেস প্রেজেন্টেশন দেয়, একটা পাওয়ার পয়েন্ট বানায়, সেটাকে সে বর্ণনা করার চেষ্টা করে, তারপরে ওই স্লাইডটাকে তো প্রিন্ট করে যারা জাজ আছে তাদেরকে দেওয়ার চেষ্টা করে। এটা তো একটা উপায়। ইমাজিন আপনি সেটা না করে আপনি একটা কাগজ নিলেন, কাগজটাকে ওইটার উপরে আইডিয়াটাকে এটাকে মুচড়ে দিলেন, দুমড়ে মুচড়ে দিলেন, দিয়ে সবার একটা একটা করে দুমড়ানো মুচড়ে বললেন যে পরে খুলবেন, অ্যান্ড ইউ টেল দেম এ স্টোরি, গল্প বললেন তাদেরকে আপনার বিজনেস আইডিয়া। তারপর বললেন ভাই এখন খুলে দেখেন ওই এক্সপিরিয়েন্সটা ভালো নাকি প্রথম এক্সপিরিয়েন্সটা ভালো। নিঃসন্দেহে ইনোভেটিভ আইডিয়াটাই বেশি ভালো। এক্স্যাক্টলি, আমরা ক্রিয়েটিভ জাতি, কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের শিক্ষার কারণে আমরা অনেকটা মিটু জাতি। ও একটা টিভি চ্যানেল করেছে, আমার একটা টিভি চ্যানেল করতে হবে, ও একটা ব্লগ চ্যানেল করেছে, আমার একটা করতে হবে, কিন্তু হোয়াই এম আই ডুইং ইট, হোয়াট ইজ দ্য ডিফারেন্সিয়েটর, এই জিনিসগুলো নিয়ে আমরা কখনো চিন্তা করি না। ওই জায়গায় আমাদের অনেক কাজ করার আছে ভাই। সত্যি যে মানে 4টা অনুষ্ঠানের ফরম্যাট এরকম, আমার অনুষ্ঠানের ফরম্যাট একটু তো এরকম different, হতে হবে, you know? বিটুইন দ্য ফান্ডস দেখেছেন আপনারা কেউ? জি স্যার, না Between the দেখা Ferns। হয়নি। দেখা হয়নি। আচ্ছা, ওইটাও একটা ইন্টারভিউ প্রোগ্রাম, আচ্ছা। ওইটা একটু দেখে নিন। জি, সো লট অফ থিং পিপল ডু ডিফারেন্টলি, মানে সবকিছুই একটা ফরম্যাটেড যেটা হয়ে আসছে। ইমাজিন বাংলাদেশের এই নিউজ প্রেজেন্টেশন যদি বিটিভি স্টাইলে এখনো থাকতো, ব্যাপারটা কেমন হতো? এটা চেঞ্জ। তো সিমিলারলি আমাদেরও আমাদের নিজের শক্তিতে, আমাদের নিজের কালচারে অনেক কিছু অনেকভাবে ইনোভেটিভলি করা সম্ভব। ওগুলাকে আনার্ট করা, বাচ্চাদেরকে ওগুলাতে উদ্বুদ্ধ করা। পরিবর্তন জিনিসটা আসলে সবসময় সমাজকে এগিয়ে দেয়, মানুষকে এগিয়ে দেয়। সেই জায়গা থেকে আসলে পরিবর্তনের পিছনে কিছু চ্যালেঞ্জও থাকে, যেমনটা ছিল আপনার CMMI 5 যে স্বীকৃতিটা, সেটা অর্জনের পিছনেও একটু চ্যালেঞ্জগুলো শুনে নেই আপনার কাছ থেকে। আমরা তো বাংলাদেশের লোকজন প্রসেস ড্রিভেন না, জি, আমরা প্রসেস জিনিসটাকে একদমই অপছন্দ করি। তো ওই মাইন্ডসেটটা কোম্পানিতে আনা ওয়াজ বিগ চ্যালেঞ্জ। সেটার জন্য আমরা 3 ভাবে জিনিসটাকে করেছি। জি, এক, হ্যাবিট ফরমেশন, আচ্ছা, যে অভ্যাস কি করে করতে হয়। তো অভ্যাস করাটাকে আমরা প্রথমে হয়তো সিএমএম করতে আমার 16টা স্টেপ লাগে, উই স্টার্টেড উইথ অনলি 3 স্টেপস, 1 2 3, যাতে মানুষ মনে রাখতে পারে। তারপরে ওই অভ্যাসটা যখন হলো, একটু ইনক্রিমেন্ট করলাম, আচ্ছা। ঠিক আছে এখন আরো 4টা করি, ওইটা তো সে করতোই, আরো 4টাকে করা, ঠিক আছে। তারপরে জিনিস যেটা, সেটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট, ওনারশিপটা দেওয়া। জিনিসটাকে প্রেজেন্টই করা হতো এরকম ভাবে অ্যাজ ইফ এটা তার আইডিয়া, আমাদের না। তো হি ওনস ইট। কারণ টিম থেকে যে বলে স্যার এটা এরকম করে না করে এটা এইভাবে করলে আরো ভালো, প্লিজ। তো সে তো নিজে একটা আইডিয়া দিল, বলা হলো যে তুমি এটা নিয়ে একটা থট শাওয়ারিং করে তুমি একটু চিন্তা করে আসো। সো ওয়েন সামবডি ওনস এ আন্ডারটেকিং, এটার কিন্তু যে ইফেক্ট, এটা মাচ হায়ার। লাস্ট বাট নট দি লিস্ট, এই দেশে ভাই সবকিছু ব্যক্তি ড্রিভেন। যতদিন ওই ব্যক্তিটা আছে এইটা হবে, উনি নাই ওই জিনিস আর হবে না। এই মুহূর্তে একটা প্রশ্ন করতে চাই যে বর্তমানে বাংলাদেশ যে জায়গায় দাঁড়িয়ে আছে, ন্যানো টেকনোলজি বলেন, AI বলেন, অনেক কিছুর ব্যবহার আসলে দুর্দান্তভাবে আসছে। আপনার কথা থেকেও আমরা সেগুলোই পাচ্ছিলাম। আপনার মুখে একটু বিস্তারিতভাবে শুনতে চাই যে বাংলাদেশকে আসলে সেই জায়গায়, স্বপ্নের জায়গাটায় দেখতে কতদিন লাগতে পারে? অনেস্টলি এইখানে তো কিছু পলিটিক্যাল ব্যাপার আছে, সেটা যদি সেটেল হয়, আমি মনে হয় 10-15 বছর পরে ইট উইল বি ডিফারেন্ট বাংলাদেশ। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, উইথ কনভিকশন, জি, একটা দেশ চেঞ্জ করতে 5-7 জন লোক দরকার। 5-7 জন ভিশনারি মানুষ একটা দেশকে 5-7 বছরই অনেকটা শেপে নিয়ে আসতে পারে। আর আমাদের তো এখন
ডেমোগ্রাফিক ডিভিডেন্ড পাওয়ার সময়, ইয়াং পপুলেশন, এদেরকে রাইটলি গাইডেন্স দিলে ইট উইল বি ডিফারেন্ট বাংলাদেশ। একটা উদাহরণ দিয়ে বলি, জি স্যার। আমরা আমাদের গল্পটা ঠিক মতো বলতে শিখি নাই, স্টোরি অফ বাংলাদেশ, এটা আমরা ঠিক মতো শিখি নাই। জি। এআই নিয়ে কাজ করে বাংলাদেশে আমি কমপক্ষে 5 থেকে 7টা কোম্পানি জানি এক্সট্রিমলি ইনোভেটিভ এবং গ্লোবাল মার্কেটের জন্য তারা কাজ করছে। অথচ আপনি যদি আমার তথ্য প্রযুক্তির লোকদেরকেও যদি জিজ্ঞেস করেন, আরে ভাই এআই নিয়ে তো তেমন কোনো কাজ টাজ হচ্ছে না, কারণ ওই যে জায়গাটা নাই। আমাদের প্রতিবেশী দেশ কিংবা অন্যান্য দেশে যেটা হতো, কোনো একটা সাকসেস হলে এটা লিডিং পত্রিকার হেডলাইন হয়, উনি এই ব্রেক থ্রুটা করেছেন। ওই জিনিস কিন্তু নাই এখানে দেখা যাচ্ছে হয়তো কেউ সিনেমার পারফর্মিং আর্টের কোন একটা তার একটা হাস্যোজ্জ্বল মুখ একটা হাতেই নিয়ে প্রথম পাতা একটাই হয়েছে। আপনি কোনোদিন কোন একটা সায়েন্টিস্টের ব্রেক থ্রু এরকম ছবি দেখেছেন আপনি? তো আমাদের এই মাইন্ডসেটও চেঞ্জ হতো। আমাদের সেলিব্রেশন হ্যাজ টু বি ডান ফর পিপল যারা এরকম কাজকর্ম করে, যারা সমাজকে এগিয়ে নিয়ে যায় সায়েন্টিফিক ব্রেক থ্রুতে, বিজনেস ব্রেক থ্রুতে, ভেঞ্চার, নতুন এই জিনিসগুলোকে সেলিব্রেশন করাটা আমাদের জন্য জরুরি এবং এটা আমাদের কালচারে খুব বেশি করে আনা উচিত। এখন মিডিয়া যারা ন্যারেটিভ তৈরি করে তাদের কাছে এই জিনিসগুলো এত জরুরি না, কিন্তু আই এম শিওর 5 থেকে 7 বছর পরে ইট ইজ গোয়িং টু চেঞ্জ। আচ্ছা স্যার, এআই নিয়ে যেমন বর্তমান সময়ে দেখা যায় যে মানুষের আগ্রহ আছে, একই সাথে এআই নিয়ে একটা দ্বন্দ্বও কাজ করে যে এআই আসলে হয়তোবা আমাদের ম্যানুয়াল কাজগুলো পুরোটাই প্রযুক্তি নির্ভর হয়ে যাবে। কিন্তু আমরা যতদূর জেনেছি বা আপনার গল্প থেকেও আমরা পাচ্ছি যে এআই কে আসলে নিজের সাথে নিয়ে এগিয়ে যেতে হবে। সেক্ষেত্রে হয়তোবা 10 জনের কাজ 5 জন করে ফেলা সম্ভব, কিন্তু এআই আসলে কোনো মানুষেরই জব একদম নষ্ট করে দেবে না, কাউকে বেকার করে দেবে না। কিন্তু এআই সম্পর্কে সম্যক ধারণাটা থাকা খুবই জরুরি। স্যার, এই যে এআই এর ব্যবহার এবং এআই নিয়ে মানুষের অনিশ্চয়তা, এটা নিয়ে আপনি কি ভাবছেন? এটা প্যারালাল দেওয়া যেতে পারে। সেটা হচ্ছে যারা অ্যাকাউন্টেন্ট ছিল, জি, যখন ক্যালকুলেটরের ইন্ট্রোডিউকশন, সচিবালয় যখন ক্যালকুলেটর আসে তারা বিরাট স্ট্রাইক করলো যে ক্যালকুলেটর হলে আমাদের চাকরি সব চলে যাবে, আপনি তো সব অঙ্ক এটা দিয়ে করতে পারবেন, আমাদের আর দরকার হবে না। আমি তো শুনিনি একজন অ্যাকাউন্টেন্টের কোনো চাকরি গেছে। একদম। সিমিলারলি যখন অটোমেশন আসছে যে এখন আমি লেজার করব কম্পিউটার দিয়ে, আমি অ্যাকাউন্টিং সফটওয়্যার ব্যবহার করব, তখন কিন্তু বিশাল রেজিস্ট্যান্স ছিল, না এটা হবে না, এটা করা যাবে না, কিন্তু সেটা কিন্তু হয়নি। মূল জিনিস যেটা এআই দিয়ে রিপিটিটিভ কাজ যেগুলো করতে মানুষের সময় লাগে, আইডিয়া জেনারেশনের সময় লাগে, সেই জিনিসগুলো তাড়াতাড়ি করা যাবে। তার মানে কি বিজনেস সাইকেলটা কমে যাচ্ছে। আমার যে ভেঞ্চারটা করতে আগে 5 জন লোক লাগতো, এখন আমি 2 জন লোক দিয়ে ওই ভেঞ্চারটা করতে পারি, কিন্তু ভেঞ্চারটা তো আমি করছি। একদম। এবং এরকম ভেঞ্চার আমি তো একটা দাঁড়া করেছি, ওই যে লোকটা হয়তো চাকরি গেছে ও আরো 2টা ভেঞ্চার করেছে, কারণ সে ব্যাপারটা জানে যে হাউ ইট ওয়ার্কস। আর ফিজিক্যাল ওয়ার্ল্ডের সাথে যে সম্পর্ক সেটা তার কোনোদিনও যাবে না। সেটাকেই একটা কথা আছে না, মানে when the wheel hits the road, রিয়ালিটিটা হলো সেখানে, রিয়ালিটিটা হলো হিউম্যানের সাথে হিউম্যানের সাথে কোনো একটা অ্যাক্টিভিটিতে তো যোগসূত্র করতে হবে। সেখানে এআই দিয়ে যদি আমি জিনিসটা তাড়াতাড়ি করতে পারি, ইফিশিয়েন্টলি করতে পারি, ওয়াই নট? আপনি রাইটলি বলেছেন, আমাদের প্রত্যেকের প্রফেশনে সাথে এআইটা কি করে সিম্বায়োসিস হতে পারে, এটা আমাদের এখন একটা ডিপ থিঙ্কিং এর ব্যাপার। এবং এআই এর হেল্প নিয়ে আমি ক্যারিয়ারটাকে কি করে মুভ করতে পারি, সেটা একটা রিয়েলি বোঝার বিষয়। একটা উদাহরণ আপনাদেরকে আমি দিই। দিনাজপুর যাচ্ছিলাম গত শীতে। আচ্ছা, আমি আমার বন্ধু, আমাদের মাঝখানের সিটে একজন আগন্তুক আমাদের সাথে এসে বসলো। আচ্ছা, যেটা ইয়াং ছেলে, কোন একটা মাদ্রাসায় পড়ে ছেলেটা, তোর সাথে চিৎচার করে, ও খুবই হতাশ যে আমি মাদ্রাসা থেকে বসে আমি কি করতে পারি, আমার তো ওই ভারে বেতন হবে না, আমি সংসার কি করে করবো। হি ওয়াজ প্রিটি ফ্রাস্ট্রেটেড। এবং ও বলতেছে যে আমি একটা ছোটখাটো কাজ এখন করি, কিন্তু এখানে যে বেতন হয় আমার ইন্টারনেটের বিল দিতে ওই বেতন চলে যায়। তখন আমি ওর ফোনটা নিয়ে, হি হ্যাড এ স্মার্টফোন নিয়ে, আমি তাকে ডুয়েলিঙ্গোটা ইনস্টল করে দিলাম। বাবা তুমি এই ইংরেজিটা তুমি শেখো। ফাস্ট ফরওয়ার্ড করার পর ওই ছেলেটা খুবই মনোযোগ দিয়ে ইংরেজিটা শিখলো। ডুয়েলিঙ্গে তো প্রায় ফার্স্ট সেকেন্ড সে ভালো করে এটাই করলো এবং নিজের চর্চা করলো। এই 6 মাসের ভিতরে
সে যে পরিমাণ ইংরেজি শিখলো, এখন সে আমেরিকাতে সেকেন্ড থার্ড জেনারেশন যারা আরবি শিখতে চায়, কোরআন শরীফ শিখতে চায়, ওখানেই করে সে 40-50 হাজার টাকা কামায় ওই দিয়ে। বাহ। কারণ বাহ। আগে এআই কে সে বলছে যে তার কি করলে তার ক্যারিয়ারটা সে করতে পারে। ওয়ান অফ দ্য সাজেশন ওয়াজ দ্যাট, যে তুমি প্রবাসীদেরকে রিলিজিয়াস টিচিং গুলাকে তুমি প্রমোট করতে পারো, তোমার ইংরেজিটা যদি ভালো থাকে। সো ইংরেজিটা শিখে নিয়েছে সে, বাকি জিনিস এখন তার কমিউনিকেশনে কোনো প্রবলেম নেই। এই যে জায়গাটা, এটাকে আপনি 8 থেকে 5 বছর আগেও কি এরকম চিন্তা করেছেন যে একজনের ক্যারিয়ার এরকম একটা ক্যারিয়ার হতে পারে? না না না। তাও এজ অ্যান আউটসোর্স ওয়ার্কার। একদমই না, কারণ এআইটা আসলে বাংলাদেশে গত 3-4 বছরে হয়তো বা একটু বেশি এক্সপ্লোর করছে। তাহলে কি স্যার আমরা মোদ্দা কথায় বলতে পারি যে এআই কে আমরা একটা সাপোর্টিং টুল হিসেবে নেব, ব্যবহার করব, কিন্তু একদমই সেটার ক্ষেত্রে আমাদের কোনো অনিশ্চয়তা বা দ্বন্দ্বের কোনো জায়গা নেই। এআই এর অনেকগুলো ভ্যালু চেইন আছে। জি। আপনি ওই ভ্যালু চেইনের কোথায় অপারেট করেন তার উপরে আপনার ডিপেন্ড করে। সবাই তো আর ইউজার হবে না, কেউ তো একটা বানাতে হবে। জি জি। আর এত এআই, এত এজেন্টিক, যেমন কেউ যদি চায় যে প্রেজেন্টারের একটা এজেন্টিক জি জি। আমি ডিক্লারেশন তৈরি করব, সেটার জন্য তো দে উইল নিড পিপল লাইক ইউ। আপনাদের এতদিনের অভিজ্ঞতা, আপনি ওখানে তখন বলতে হবে যে এটা হলে এরকম, এটা হলে এরকম, এই জিনিসগুলো তো কারো না কারো বলতে হবে। এক্সপার্ট ওপিনিয়ন যেটা। একটা উদাহরণ দিলে আপনার ক্লিয়ার হয়ে যাবে। বাংলাদেশের একটা কোম্পানি, ওরা হিপ সার্জারি নিয়ে এআই এর কাজ করে। আচ্ছা। এখন হিপ সার্জারি করতে হলে একজন সার্জেন্টের অনেকগুলা এক্সরে করতে হয়, সে এক্সরের দিকে তাকায় আর সার্জারি করে, এখানে অনেক রকম ভুল ভ্রান্তি হতে পারে। তো ওরা একটা এআই এজেন্ট বানিয়েছে, যেটা ওই হাতে একটা ট্যাব থাকে, ট্যাব বলবে যে আপনি অপারেশনটা কি করে করবেন। আচ্ছা। এই কাজটা করতে যে তার কিন্তু অনেক হিপের ইমেজ গুলাকে প্রসেস করতে হয়েছে, বেস্ট প্র্যাকটিস গুলোকে ঢুকাতে হয়েছে, ওইটা করতেও কিন্তু 200-250 লোক লেগেছে। সো 200-250 লোক একটা এআই প্রজেক্টে কিন্তু অ্যাকচুয়ালি কাজ করেছে। অ্যানোটেশন ইজ এ বিগ ওয়ার্ক, যেখানে তারা কাজ করেছে। জি জি জি। স্যার আমরা আপনাকে যতদূর জেনেছি যে আপনি আপনার তথ্য প্রযুক্তি এই বিষয়টা নিয়ে তো কাজ করছেন, এগিয়ে যাচ্ছেন এবং সফল মানুষ আপনি। একই সাথে আপনি দৈনন্দিন জীবন আচরণ বা সুস্থ থাকার ব্যাপারেও বেশ মনোযোগী। একটু সেই গল্পটা ছোট্ট করে শুনি, তাই না লাবণ্য? একেবারে তাই। আমার জিনিসটা এক্সট্রিমলি ফ্রাস্ট্রেটিং লাগে। কোন একটা বড় বাজার এলাকায় গেলে দেখা যাচ্ছে মুদির দোকানের থেকে ওষুধের দোকান বেশি। তো আমার কাছে মনে হয় যে আমরা দিনে দিনে অসুস্থ জাতিতে পরিণত হচ্ছে, সেটা আমাকে খুবই স্ট্রাক করে। তো আমার সুস্থ থাকা খুবই এটা এসেনশিয়াল মনে হয়। বড় কোনো কিছু করতে হলে অনেক এনার্জি দরকার। আচ্ছা। আপনি সারা জীবন সবসময় যদি অসুস্থ থাকেন, আপনার এনার্জিটা কোত্থেকে আসবে? এবং এটা একটা সামাজিক আন্দোলন গড়ার জন্য আমরা একটা যোগ ব্যায়ামের একটা আন্দোলন গড়ে তুলেছি, যোগা চন্ডিমা। আচ্ছা। এখানে অনেকে ফিজিক্যালি জিয়া উদ্যানে আমাদের সাথে এক্সারসাইজ করে। সেটা কত সাল থেকে শুরু হয়েছে? এটা প্রায় 10 বছরের পুরনো, বাহ। কিন্তু এর আগেও আমাদের অন্য নামে রমনাতে আচ্ছা। সংগঠন ছিল। আমরা মাউন্টেন ট্রেকিং করতাম, আমরা আউটডোরে কাজ করতাম, আমরা নদীতে যাই স্নান করতে সবাই মিলে, কারণ এটা নেচারের সাথে টাচ হওয়া। আমরা হেঁটে হেঁটে ঢাকা শহর দেখতে চাই, ঢাকা আমরা বলছেন স্যার শুরুর দিকে কতজনকে পেয়েছিলেন এই কাজ? এটা আসলে ওই আমার 86 বুয়েটের ব্যাচের বন্ধু বান্ধবরা ছিল তো, যারা স্বাস্থ্য সচেতন, আমরা মিলেই এটার আমরা ফাউন্ডিং করেছি। 10-12 জন হবে। বাহ। তো আমরা মিলে এই আন্দোলনটাকে সামনের দিকে, আমি আই বলতে খুবই অপছন্দ করি, আমি উই বলতে পছন্দ করি। আমি একা কেউ না, আমার সাথে এই কমিউনিটিটা না থাকলে, এই বন্ধুরা না থাকলে কোনো আন্দোলনকে নেক্সট লেভেলে নেওয়া যায় না। ইউ হ্যাভ টু বিলিভ অ্যান্ড ইউ হ্যাভ টু লেট এ গ্রুপ অফ পিপল বিলিভ দ্যাট এটা করা দরকার। এইটাতে আমি খুবই বিশ্বাসী। টিম ওয়ার্কের কোনো বিকল্প নাই। ওই যে আমিত্ব থেকে আমি বের হয়ে যেতে চাইছি সারা জীবন, আমার কাছে জিনিসটা অপছন্দের। তো এখন তো নামে আছে যোগা চন্দ্রিমা, এখন কতজন আছে বা অ্যাক্টিভিটিস গুলো? আমাদের প্রায় 100 জন সদস্য। আমরা বিশ্বাস করি 3 বেলা খেলে 1 বেলা এক্সারসাইজ করতে হবে। তো আমরা প্রতিদিনই সকাল 6:30টায় আমরা জিয়া উদ্যানে থাকি প্রতিদিন। এমনকি ঈদের দিনে আমরা এক্সারসাইজ করে তারপরে শাওয়ার করে তারপরে ঈদের জামাতে যাই। আমরা এই টাইপের ডাইহার্ড। আচ্ছা। এবং আপনি এমন কোনো দিন নাই মাঠে আমাদের কেউ না কেউ আছে। স্যার এক্সারসাইজের সাথে তো খাদ্যাভ্যাসেরও মানে ভীষণ একটা গুরুত্বপূর্ণ সংযুক্তি রয়েছে, সেটা নিয়ে আপনারও একটা ভাবনা আছে, একটু শুনি। এই আমি সিম্পল খাওয়া পছন্দ করি। আমি দুবেলা খাওয়ার মধ্যে সীমাবদ্ধতা রাখতে চাই, এবং
প্রবলি হিউম্যান বিংস আর দ্য অনলি ক্রিয়েশন, খিদা না লাগলেও খায়, চোখের খিদা যেটাকে বলে, ওগুলোকে আসলে হ্যাবিটের মাধ্যমে এগুলোকে করতে হয়, ওই হ্যাবিটগুলো আমরা ওখানে ফর্ম করি। আর আমি চেষ্টা করি অর্গানিক, মানে যেগুলো বিষমুক্ত খাবার সেগুলো করা, এই চর্চা করা। আমাদের এটারও একটা কমিউনিটি আছে। আমার ভালুকার কাছে আই হ্যাভ এ স্টেট, যেখানে আমরা অর্গানিক্যালি এগুলা প্রডিউস করি। মোটামুটি একটা দৈনন্দিন কাজে, এখন মশলাও শুরু করেছি, দৈনন্দিন কাজে ঘর সংসারে যে সমস্ত খাবার দাবার দরকার হয় ওগুলো ওখান থেকে আমরা প্রডিউস করার চেষ্টা করি। আচ্ছা আচ্ছা। বাহ, স্যার আরেকটা অভিজ্ঞতা রয়েছে, শিক্ষকতাও করেছেন অনেক সময়, অনেকটা সময় আসলে সেই শিক্ষকতা জার্নিটাও একটু শুনতে চাই, কেমন ছিল? শিক্ষকতা খুবই কঠিন একটা কাজ, এবং এটা আমি শিক্ষকতার রিসার্চের সাথে আমার সবচেয়ে বেশি সম্পর্ক। আচ্ছা, আমি রিসার্চকে কমার্শিয়ালাইজেশন করা, আমি একটা গবেষণা করলাম, কিন্তু গবেষণাটা যদি মানুষের কোনো কাজে না লাগে, কাজে কি করে লাগবে? যখন এটাকে কমার্শিয়ালাইজ হয়। এটা যখন আমি একটা ন্যানো টেকনোলজি কিছু বের করবো, এটা যদি একটা ফার্মাসিউটিক্যাল পিক আপ না করে, আমার তো এটার কোনো লাভ নেই। তো আমি ওই কমার্শিয়ালাইজেশনের দিকে আমি অনেক জোর দিই। আই এম অলসো সার্টিফাইড টেকনো পার্ক প্রফেশনাল, টেকনোলজি পার্ক তৈরি করে যে সেটার আমি সার্টিফাইড প্রফেশনাল। তো আমরা এই নলেজ কমার্শিয়ালাইজেশন করে জোর দিই, যাতে গবেষণাগারের যে জিনিসগুলা এগুলা যাতে সমাজে মানুষের মধ্যে যাতে যেতে পারে। জি, একটা উদাহরণ দিই, লাইনে দাঁড়িয়ে অনেক মানুষের কষ্ট না? একজন সোশ্যাল সায়েন্টিস্ট একটা বের করেছে, লাইনটাকে যদি ইন্টারেস্টিং করা যায় তখন আর কষ্ট না, সে তখন এরকম জিগজ্যাগ বানিয়ে দিয়েছে। আচ্ছা, তো এখন মানে যখন জিগজ্যাগের মধ্যে অত আর খারাপ লাগে না, কিন্তু লম্বা লাইন দেখলে অনেকের মনে আরে বাপরে, এখানে আমি 80 জনের পিছনে কি হবে। এটা একটা ছোট টুইক, বাট লুক এট দ্য ইমপ্লিকেশন। বাহ বাহ। এটা কিন্তু কোনো ওই সায়েন্সের কারণে, এটা একটা সোশ্যাল সায়েন্সের একটা রিসার্চ, যে রিসার্চটা কমার্শিয়ালাইজড হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দারুণ। এটা যদি তার রিসার্চ বইতেই যদি থাকতো, কোনো লাভ ছিল না কেন। এটা একটা হয়তো গেম থিওরির একটা অংশ থাকতে পারতো, কিংবা কিউ থিওরির একটা অংশ থাকতে পারতো, কিন্তু এর কোনোদিনই কিন্তু মাঠে আসতো না। একদম একদম। স্যার, আপনার গল্প থেকে আমরা যেটা বারবারই পাচ্ছি যে খাদ্যাভ্যাস এবং লাইফস্টাইল এটা খুবই গুরুত্বপূর্ণ, এবং একই সাথে ব্যায়াম করাটাও খুবই জরুরি। আপনি বারবার এই বিষয়গুলো বলছেন, এবং সত্যি এই জিনিসগুলো আমাদেরকে এবং রাঙা সকালের দর্শকদেরকে অনুপ্রাণিত করছে। আপনি আর কি বলতে চান? জরুরি হলো ওই আপনার সজ্জনের কাছে থাকবেন, দুর্জন থেকে দূরে থাকবেন। আচ্ছা কারোর কাছে আপনি বৈষয়িক লাভ আছে কিন্তু জানেন মানুষটা খারাপ, প্লিজ তার কাছে যায় না। আচ্ছা। এটা লং টার্মে আপনি যদি ফাস্ট ফরওয়ার্ড করেন, ওই রিলেশনশিপের যে কস্ট ইজ মাচ হায়ার দেন আপনি যদি সরল পথে থাকতেন সেটা। তো আমার এতদিনের অভিজ্ঞতা থেকে বলতে এই সমস্ত মানুষ থেকে দূরে থাকা। আচ্ছা। ইউনো, যারা এই নেগেটিভ মানুষ, যারা সবসময় একটা সুযোগে থাকে যে আপনাকে কি করে বিপদে ফেলবে, আপনাকে এক্সপ্লয়েট করতে চায়, এদের থেকে দূরে থাকা। ভালো মানুষের সাথে থাকবেন, এটা আপনার স্ট্রেস লেভেলও কম থাকবে। ভালো মানুষের সাথে থাকার উন্নতিগুলো হয় অল্প অল্প, বাট ইট উইল বি ইনক্রিমেন্টাল। আপনি 10 বছর পরে যদি ফাস্ট ফরওয়ার্ড করেন যে আপনার যে বন্ধুটা শর্ট সার্কিট করেছিল আর আপনি যে লম্বা রাস্তা গেলেন, আপনারই জয় হবে। চমৎকার বলেছেন স্যার। এটা একদম আমি আমার জীবন থেকে দেখা। দারুণ দারুণ। স্যার এমনি যদিও তরুণ প্রজন্ম নিয়ে অনেক কিছুই বলেছেন, তারপরও তরুণ প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে জানতে চাই, বা তারা কি করতে পারে, এবং আইটি সেক্টরের ভবিষ্যৎটা যদিও বলেছেন 15 বছর একটা নতুন দেশ পাবো, নতুন ভাবে সবকিছু হবে, তারপর আরো কিছু বিস্তারিত একটু জানতে চাই। আর এই নতুন দেশের একটা বড় জায়গা হবে তথ্য প্রযুক্তি। এই জেনারেশনটা তো খুব প্রযুক্তি নির্ভর জেনারেশন। এরা এমন কিছু জিনিস নিয়ে আসবে যেগুলো বাংলাদেশ থেকে $1 বিলিয়ন কোম্পানি হবে, গ্লোবাল কোম্পানি। এটার ব্যাপারে আমি কনফিডেন্ট, এবং এটা এই জেনারেশনই করবে। এই 20-এর কোঠায় যাদের বয়স 30-এর কোঠায় যাবে, তারা যেভাবে প্রবলেম সলভিংটা দেখে, তারা যেভাবে করে গ্লোবালি নিজেকে প্রেজেন্ট করা জানে, এটা আমাদের জেনারেশন। আসলে ওই যে আগেই বলেছি, আমরা এরকম গলির প্লেয়ার, আর ওরা হলো আসলে ওই ম্যানচেস্টার ইউনাইটেডে খেলা প্লেয়ার। খুবই চমৎকার বলেছেন স্যার। লাবণ্যের কথার সাথে আমি আরেকটু সংযুক্ত করতে চাই, সেটা হচ্ছে অর্গানিক খাদ্য উদ্যোক্তাদেরকে নিয়ে আপনি কি বলবেন, যে ভবিষ্যৎটা কি বা কেমন? এটা সিম্পল অঙ্ক। জি। এটা একটা 16 কোটির দেশ। 16 কোটি দেশের 1% মানুষ যদি আপনার অর্গানিক খাবারের প্রতি আগ্রহ হয়, আপনি মার্কেট সাইজটা বুঝতে পারছেন কত বড় মার্কেট। কিন্তু সমস্যা হলো মার্কেট সাইজের কথা বললে যারা এখনকার যারা প্লেয়ার, বিগ কংগ্লোমারেট, তারা অর্গানিক নিয়ে এমন ভাবে নামবে, লেট দিস বিজনেস বিগিন উইথ দ্য স্টার্টআপস। ওরা জিনিসগুলোকে যেভাবে দেখে, যেভাবে প্রবলেমগুলোকে সলভ করে,
আমার মনে হয় ওই মোডে যদি থাকে, এই অর্গানিক ফুডের একটা বড় মার্কেট বাংলাদেশে, শুধু ডোমেস্টিক্যালি না, গ্লোবালি বাংলাদেশি প্রোডাক্টের। আপনারা বিদেশে যে বিদেশি আলু খেয়েছেন আর বাংলাদেশের একটা আলু খেয়েছেন, এর মধ্যে তফাৎটা তো বুঝতে পারেন। জি স্যার। এখানের খাবার দাবারের স্বাদ, এখানে খাবার দাবারের যে মাটির কোয়ালিটি, যেটা ইট ইজ ডিফারেন্ট। আমাদের এখানে পলি পড়ে, প্রচুর বৃষ্টি হয়, আমরা একটা পৃথিবীর 1/3 ফ্রেশ ওয়াটার বাংলাদেশের থ্রুতে যাই, এটা একটা বিশাল অ্যাডভান্টেজ। সত্যি সত্যি তো ওইটারই কমার্শিয়ালাইজ করতে হলে অর্গানিক রুট ইজ দ্য রাইট রুট। আমাদের এই যে মিয়াজাকি পদ্ধতিতে চাষাবাদ, এই জিনিসগুলা একসময় তো তাই ছিল। মানুষ, আপনার গ্রামের বাড়িতে কোনো, আপনাদের যদি কোনো বাগান থেকে থাকে, দেখবেন যে এখানে একটা কাঁঠাল গাছ, কাঁঠাল গাছের পাশেই একটা আম গাছ, আম গাছের এই দিকে হয়তো দেখতেন আরেকটা লিচু গাছ, এই সাইডে দেখতেন একটা হয়তো জাম্বুরা ছোট গাছ। কোনো অন্য কোনো গাছ। একসাথে 50টা আম গাছ, একসাথে 20টা লিচু গাছ, এগুলো কিন্তু ছিল না। ওই জায়গায় চলে আমাদের ফেরত আসতে হবে। উই হ্যাভ টু গো ব্যাক টু দ্য বেসিক। জঙ্গল যেভাবে হয় ওইভাবে করে যদি আমরা চাষাবাদ শুরু করি, এটা রিজেনারেটিভ, মাটির সয়েলের কোয়ালিটি ভালো থাকে, এক একটা টাইমে এক একটা ফসল আসে, ওটা হলো মাচ বেটার। ওইটার উদ্যোক্তা কোনোদিন কোনো কমার্শিয়াল ফার্ম আপনাকে বলবে না। মাল্টিন্যাশনাল যারা এই কৃষি ক্ষেত্রে জড়িত, তারা আপনাকে বলবে না। তারা আপনাকে বলবে এইভাবে গাছগুলো লাগাও, এইভাবে সার প্রয়োগ করো, এত ইসে পেস্টিসাইড দাও, 6 মাস পরে তোমার এই ফসল আসবে। চমৎকার স্যার, অনেকগুলো বিষয় নিয়ে আসলে আজকে আমরা জানতে পেরেছি, জানার জায়গাটা আসলে অনেক বেড়েছে। কিন্তু বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই আমাদেরকে সময় দেবার জন্য। একেবারে শেষের দিকে আমরা চলে এসেছি স্যার, আপনি অনেক ভালো থাকবেন, আপনার জন্য অনেক অনেক শুভকামনা। আমাকে ডাকার জন্য ধন্যবাদ। আর আমার এই মেসেজ থেকে কেউ যদি একটাও কারো টেক অ্যাওয়ে হয়, আমার জন্য সেটাই হবে একটা সুখের অনুভূতি। নিশ্চয়ই। ধন্যবাদ। ধন্যবাদ স্যার।